গল্পের শুরুতে দেখা যাবে বিহান এসে বলে, কম্পাস, তুমি সরস্বতী পুজোয় কী করবে সেটা ভেবে নাও। তখন মোনালিসা এসে বলে, কম্পাস। কম্পাস বলে, হ্যাঁ, তুই এই অনুষ্ঠানে পার্টিসিপেট কর, কিন্তু হ্যাঁ, এই অনুষ্ঠানে বাধা দেবার চেষ্টা করিস না। মোনালিসা বলে, ও মা, না না, এরকম করে বলিস না। কম্পাস বলে, না, আগে থেকে বলে দিলাম আর কি। কম্পাসের পুজোতে ব্যাগরা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি সব প্ল্যানে জল ঢেলে দিব, শুধু এটুকুই মনে রাখিস। মোনালিসা বলে, পুজোর মধ্যে ব্যাগরা দিয়ে আমার লাভটা কি হবে? কম্পাস বলে, তুই তোর গ্রুপে ছেলে মেয়েদের বলে দে সবাই মিলে একসাথে হইচই করে পুজোটা করব। মোনালিসা বলে, বলছিস? থ্যাংক ইউ সো মাচ কম্পাস, আমি ওদেরকে ডেকে আনছি। বিহান বলে, তুমি তো অদ্ভুত মেয়ে, সাদে বলি ঝামেলা তোমার ভালো লাগে। তুমি চাইলে মোনালিসাকে পুজোর বাহিরে রাখতে পারো, ওকে ঢোকানো মানেই তো টেনশন আর একটা। কম্পাস বলে, আপনি কথায় কথায় এত টেনশনের কথা বলেন কেন? তুমি খুব ভালো করে জানো ও আমাকে ভালোবাসে। আমাকে পাওয়ার জন্য ও ভুলভাল কাজ করতে পারে, আবারও করবে। ওর মধ্যে তো নীতির বালা, মুসিবত নেই, লিমিট ক্রস করে ফেলে। ওকে কেন ইনভলভ করলে? ঠিক করে পুজোটা করতে পারবে তো? কম্পাস বলে, বিহান স্যার, এটা কলেজের পুজো, আমি তো কোনো স্টুডেন্টকে পার্টিসিপেট না করতে আটকাতে পারি না। তবে হ্যাঁ, কেউ যদি ক্ষতি করতে আসে সেটা আটকাতে পারি। আপনি চিন্তা করবেন না, পুজো ভালো মতোই হবে। বিহান বলে, হলেই ভালো, যা মনে হয় তাই কর। কম্পাস জিতকে ফোন করে বলে, শুন না, আমি তো কলেজের কাজে আটকে গেছি, তোকে যা ইনফরমেশন নিতে বলেছি সবকিছু নিস কিন্তু মনে করে। কদিন আর কলেজে আসতে হবে না তোর, এখানে সরস্বতী পুজোর কাজ চলছে বলে কলেজ তো অনিয়ম মতোই হচ্ছে, সুতরাং না আসলে তোর কোনো অসুবিধে হবে না। তুই শুধু আপাতত ফ্যাক্টরির মালিকদের নাম, সেখানে কি কি প্রোডাক্ট তৈরি হয় তার একটা লিস্ট আমাকে বানিয়ে দে। আমি ইন্টারভিউতে যা যা পেয়েছি তা যদি সত্যি হয়, তারপর যাই স্টেপ নেওয়ার নিব। রাত তখন প্রায় 12টা। চারপাশ নিস্তব্ধ, বিশাল লোহার গেট বন্ধ, উঁচু দেওয়াল ঘেরা ফ্যাক্টরিটা যেন অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা কোনো দৈত্য। দূরে হালকা কুয়াশা, রাস্তার বাতিগুলো ঝিমুচ্ছে। ফ্যাক্টরির দেওয়ালের পাশে দাঁড়িয়ে জিত গভীর নিঃশ্বাস নিল। বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে। আজ যদি সত্যটা না দেখি তাহলে আর কোনোদিন সুযোগ পাব না, মনে মনে বলল সে। সে জানত এই ফ্যাক্টরির ভেতরেই লুকিয়ে আছে অনেক বড় রহস্য। কিছুদিন ধরেই চেষ্টা করছিল অস্বাভাবিক যাতায়াত, অদ্ভুত লোকেদের। এক মুহূর্ত দেরি না করে জিত দেওয়াল বেয়ে ওঠে, এক লাফে ভেতরে ঢুকে পড়ল। সে জানত না ঠিক সেই মুহূর্তেই দেওয়ালের কোণে লাগানো সিসিটিভি ক্যামেরার লাল আলো জ্বলে উঠেছে। ফ্যাক্টরির গেটের পাশে চেয়ারে বসে থাকা লোকটা ওয়াশরুমে গিয়েছিল, সেই সুযোগে গেটের ভিতরে ঢুকে পড়ল হঠাৎ। সে থমকে গেল। তখনই কন্ট্রোল রুমে বসে থাকা দ্বিতীয় দারোয়ান মনিটরের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, ওই দেখ, কেউ দেওয়াল টপকে ঢুকেছে। স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে। তুই কোথায় গিয়েছিলি? ওই দারোয়ানটা বলে, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। একজন যুবক দ্রুত ফ্যাক্টরির ভেতরের দিকে যাচ্ছে। তুই কোথায় ছিলি রে? পাহারা দিতে পারলি না কেন? এক দারোয়ান আরেকজনকে ধমক দিতে শুরু করল, চাল, তাড়াতাড়ি খুঁজে বের কর। দুইজন দারোয়ান ছুটে বেরিয়ে পড়ল। অন্যদিকে জিত ফ্যাক্টরির ভেতরে ঢুকে চারপাশে তাকাল। বিশাল মেডিসিনের মধ্যে দিয়ে অ্যাসিড বের হচ্ছে, ধোঁয়ার মতো বড় বড় যন্ত্রপাতি আর অদ্ভুত কিছু বাক্স। সে চুপচাপ হাঁটছে, যেন শব্দ না হয়। সেখান থেকে দ্রুত জিপ বের হয়ে গেল। এখানে আলো কম, ক্যামেরার নজরও ঠিকমতো পড়ে না। সে মোবাইল বের করে ভিডিও রেকর্ড করা শুরু করল। একটার পর একটা ভিডিও। বাক্সে অচেনা নাম, কাগজে কিছু কোড, আর এমন কিছু যন্ত্র যেগুলো এই ফ্যাক্টরির কাজের সঙ্গে একেবারেই যায় না। এইগুলো বাইরে গেলে পুরো খেলাই বদলে যাবে, জিত ফিসফিস করে বলল। ভিডিও শেষ করে সে দ্রুত বেরিয়ে যাবার প্রস্তুতি নিল। ঠিক তখনই ধপ, পেছন থেকে ভয়ঙ্কর এক আঘাত। আহ! মাথার ভেতর যেন বাজ পড়ল। শরীরের ভারসাম্য হারিয়ে জিত রাস্তার উপর পড়ে গেল। তার হাত থেকে মোবাইল ফোনটা ছিটকে পড়ে গেল কিছু দূরে। চোখ ঝাপসা হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। কম্পাস কলিং। জিত হাত বাড়াল। কম্পাস, কিন্তু তার আঙুল ফোনে পৌঁছানোর আগেই অন্ধকার নেমে এলো। অন্যদিকে কলেজ চত্বর আলোয় ঝলমল করছে। সরস্বতী পূজার অনুষ্ঠান। প্রতিমার সামনে ফুল, ধূপ, ধোঁয়া, গান, বাজনা, হাসি, আনন্দ। বড় বড় অতিথিরা আসছেন, সবাই ব্যস্ত, কিন্তু কম্পাসের মুখে হাসি নেই। সে বারবার ফোন করছে, জিত, ধর না, প্লিজ ধর। ফোন রিসিভ হচ্ছে না। কি হয়েছে রে তোর? বন্ধু জিজ্ঞেস করল। কিছু না। কম্পাস জোর করে হাসল, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। ও ঠিক আছে তো? ওই ফ্যাক্টরির দারোয়ান ফোন করলেন অভিজ্ঞান দত্তকে, বলে কে জানি ফ্যাক্টরিতে ঢুকে পড়েছিল। অভিজ্ঞান দত্ত রেগে বলে,
তোমরা কি করছিলে, ঘুমাচ্ছিলে নাকি? দারোয়ান ভয়ে কাঁপা গলায় বলল, না স্যার, লোকটা হঠাৎ ঢুকে পড়েছে, আমরা বুঝতে পারিনি। অভিজ্ঞান দত্ত আর কিছু না বলে ফোন কেটে দিলেন। তার চোখে চিন্তা, কপালে ভাঁজ। তিনি ধীরে ধীরে মোনালিসার দিকে তাকালেন। তোকে বলেছিলাম না সরস্বতী পূজায় কি করতে হবে? মোনালিসার শান্ত গলায় বলল, দাদু, আমি সব বুঝেছি, আর বুঝাতে হবে না। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত আত্মবিশ্বাস। ঠিক তখনই কম্পাসের ফোন বেজে উঠল। হ্যালো, কম্পাস, আমি মোনালিসার মা বলছি। কাকিমণি, তুই যা ভাবছিস তা ভুল না। আমি ফোনে শুনেছি কেউ বলছিল আমি এই ফ্যাক্টরির মালিক। কম্পাস চমকে উঠল। অভিজ্ঞান দত্ত এই ফ্যাক্টরির মালিক? হ্যাঁ, কিন্তু এই কথাটা কোনোভাবেই সামনে আসা উচিত না, বুঝলি? ফোন কেটে গেল। কম্পাস চারপাশে তাকালো। হাসি, আনন্দ, পূজার আলো, সবকিছু আগের মতোই, শুধু তার বুকের ভেতরটা ভারী। এই আনন্দের আড়ালে কত বড় ষড়যন্ত্র চলছে, আর জিত সেই সত্যের খুব কাছাকাছি চলে গিয়েছিল। ফ্যাক্টরির বাইরে নির্জন রাস্তায় জিত ধীরে ধীরে চোখ খুলল। মাথা ফেটে যাচ্ছে, শরীর নড়াতে কষ্ট হচ্ছে। দূরে কারো পায়ের শব্দ। আমি বেঁচে আছি মানে এখনও সব শেষ হয়নি, সে মনে মনে বলল। তার হাত শক্ত করে মুঠো করল। এই সত্য আমি ছাড়ব না, যতই আঘাত আসুক। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। অন্ধকার ফ্যাক্টরি, আলোকিত কলেজ, আর মাঝখানে চাপা পড়ে থাকা এক ভয়ঙ্কর সত্য।